গাইস আসসালামু আলাইকুম। আজ আমি প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। সো প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করার আগে আমার কিছু কথা তোমাদের শুনতে হবে। সেটা হচ্ছে আমি প্যাসেজ ন্যারেশনের 2-3টা বেসিক পার্ট করব, যে কিভাবে পরীক্ষা আসলে আমাকে প্যাসেজ ন্যারেশন সহজভাবে আমরা সলভ করতে পারি। সো তোমরা আমার প্রত্যেকটা বেসিক পার্ট যদি তোমরা সুন্দর করে দেখো, ইনশাআল্লাহ তোমাদের প্যাসেজ ন্যারেশনে কোনো প্রবলেম হবে না। আর পরবর্তী ক্লাসে আমি প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিস ক্লাস দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো প্যাসেজ ন্যারেশন শেখার আগে আমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা দেখো, আই ক্যান হেল্প ইউ। আমি লিখি তোমাদের বোঝাচ্ছি। যদি আমি এখানে লিখি করিম সেড টু রহিম। আচ্ছা দেখো তো, একটা জিনিস ফলো করো। আমি এখানে প্রথমে কি লিখলাম? আই ক্যান হেল্প ইউ। আই ক্যান হেল্প ইউ করিম সেড টু রহিম। আচ্ছা, তোমাদের প্রথমে মনে রাখতে হবে প্যাসেজ ন্যারেশন করার সময় তোমাদের কখনো কখনো রেপোর্টেড স্পিচ আগে বসতে পারে। দেখো তো, ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু কি বলে? ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু বলা হচ্ছে রেপোর্টেড স্পিচ। কি বলে বলো তো বন্ধুরা? ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু বলে রেপোর্টেড স্পিচ। প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে মনে রাখতে হবে তোমার রেপোর্টেড স্পিচ আগে দেওয়া থাকতেই পারে, সেটা নিয়ে তোমাদের ঘাবড়ালে চলবে না। তোমরা একটা জিনিস মনে রাখবা যে প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই রেপোর্টেড স্পিচ আগে দেওয়া থাকতে পারে আর রেপোর্টিং ভার্বটা পরে দেওয়া থাকতে পারে। এখন তোমাদের প্রশ্ন যে কার কাজটা আগে করবা? সবসময় মাথায় রাখতে হবে প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে রেপোর্টিং ভার্বের কাজটা আমাকে আগে করতে হবে। কার কাজ আগে করতে হবে? রেপোর্টিং ভার্বের কাজ। দেখো তো এখানে আই ক্যান হেল্প ইউ। আই ক্যান হেল্প ইউ এই অংশটুকু আছে হচ্ছে রেপোর্টেড স্পিচ, মানে ইনভার্টেড কমার ভিতরে। আর করিম সেড টু রহিম এই অংশটুকু আছে হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে। সো প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে তোমার একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কখনো কখনো রেপোর্টেড স্পিচ আগে দেওয়া থাকতে পারে, তারপরে রেপোর্টিং ভার্ব দেওয়া থাকবে, কিন্তু আমাকে সর্বদা রেপোর্টিং ভার্বের কাজটা আগে করতে হবে। দেখো তো আমি এখানে কীভাবে সলভ করবো, আমি মুখে করে দিচ্ছি। করিমের করিম লিখবো, সেড টুর পরিবর্তে কি লিখবো? টোল্ড। কেন টোল্ড লিখবো? সাবজেক্ট ভার্ব থাকলে কোন ন্যারেশন? অ্যাসার্টিভ ন্যারেশন। রহিম আছে, রহিম। ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট, তারপর আগের নিয়ম অনুযায়ী তোমরা করে ফেলবা। সো আমরা প্রথম নিয়মটা শিখলাম, প্যাসেজ ন্যারেশনে রেপোর্টেড স্পিচ আগে দেওয়া থাকতেই পারে, কিন্তু আমরা সর্বদা রেপোর্টিং ভার্বের কাজটা আগে করবো। সো ফার্স্ট রুলস ক্লিয়ার। দেখো পরের নিয়মে যাও। আমাকে প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, যখন তোমরা প্যাসেজ ন্যারেশন করো তখন একটা বিষয় আমরা সহজেই ভুল করে ফেলি। পুরো প্যাসেজটা না পড়েই আমরা প্রথম সেন্টেন্সটা পারলে ওরা খাতায় করে ফেলি। আমাদের সেটা করা যাবে না। প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে ইউ হ্যাভ টু রিড দ্য হোল প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে তোমার 2 নম্বর রুল হচ্ছে ইউ হ্যাভ টু রিড দ্য হোল প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তোমাকে পুরো প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ার পরে তোমাকে দেখতে হবে এই প্যাসেজের ভিতরে কে সাবজেক্ট আর কে হচ্ছে অবজেক্ট। 2 নম্বর নিয়ম হচ্ছে, তোমাকে দেখো প্রথমে সম্পূর্ণ প্যাসেজটা পড়তে হবে, তারপরে সাবজেক্ট এবং অবজেক্ট চিহ্নিত করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি একটা প্যাসেজ দিছি। সো প্যাসেজটা পড়ার পরে দেখবো কে সাবজেক্ট কে হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আমি পুরো প্যাসেজটা পড়ি। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইসপ? সেড দ্য টিচার বলল যে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ইসপ? তুমি কি ইসপের নাম শুনেছ? নো স্যার। হু ইজ হি? আমি ইসপের নাম শুনি নাই। কে সে? সেড দ্য স্টুডেন্ট। কে বললো? স্টুডেন্ট বললো। সো তোমাকে এই পুরো প্যাসেজটা পড়ার পরে তুমি একটা জিনিস ফলো করলা, সেটাও একটা জিনিস তুমি লক্ষ্য করলা, এই প্যাসেজের ভিতরে সাবজেক্ট হচ্ছে, দেখো সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, এখানে সাবজেক্টকে দ্য টিচার, আর অবজেক্টকে দেখো তো অবজেক্ট হচ্ছে স্টুডেন্ট। সো প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে তোমরা যে ভুলটা করে ফেলো, প্রথম সেন্টেন্সটা পারলে ওটা করা যাবে না। আমার পুরো প্যাসেজটা রিডিং পড়তে হবে। রিডিং পড়ার পরে আমাকে চিহ্নিত করতে হবে কে সাবজেক্ট আর কে হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে তোমাকে যে 2টা রুলস আমি পড়াইছি, সেই 2টা রুলস তোমার আশা করি মনে থাকার কথা, ইনশাল্লাহ মনে থাকবে। এবার আমি পরের রুলসে চলে যাই। প্যাসেজ ন্যারেশন নিয়ে আমাদের ভয় পাওয়ার কিছুই নাই, খুব একটা সহজ টপিক। আচ্ছা, এখন দেখো
যদি সম্বোধন বোঝায়, সম্বোধন, তাহলে অ্যাড্রেসিং বসবে। কি বসবে? অ্যাড্রেসিং। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। আঙ্কেল, ক্যান ইউ হেল্প মি? আঙ্কেল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ধরো শি সেড টু হিম, সে তাকে বলল। আচ্ছা দেখো, আমি তোমাকে 3 নাম্বার রুলে চলে গেছি প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে। দেখো কি লিখছি আমি, সম্বোধন বুঝালে সর্বদা অ্যাড্রেসিং বসবে। কি বসবে? সম্বোধন বুঝালে কি বসবে? অ্যাড্রেসিং বসবে। দেখো এখানে আমি কি লিখছি দেখো তো, আঙ্কেল ক্যান ইউ হেল্প মি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? শি সেড টু হিম, সে তাকে বলল। আচ্ছা এখানে সম্বোধন কোনটা? তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে সম্বোধনটা কি? আঙ্কেল। আচ্ছা মনে রাখবা, সম্বোধন থাকলে সর্বদা আমাকে শুরুতে কি বসাতে হবে? অ্যাড্রেসিং। কি বসাতে হবে? অ্যাড্রেসিং। তাহলে এখানে আমি অ্যাড্রেসিং লিখব, অ্যাড্রেসিং লিখলাম। সম্বোধন থাকলে আমাকে শুরুতে অ্যাড্রেসিং বসাতে হবে, তো আমি অ্যাড্রেসিং বসালাম। অ্যাড্রেসিং এর পরে আমাকে অবজেক্ট বসাতে হবে। সম্বোধন, যেই সম্বোধনটা দেওয়া আছে এই সম্বোধনের অবজেক্ট বসাতে হবে। আচ্ছা আঙ্কেল, আঙ্কেল তো অবশ্যই একজন ছেলে, সে তো মেয়ে না, তাহলে আঙ্কেলের অবজেক্ট কি? আঙ্কেলের অবজেক্ট হবে হিম। আচ্ছা আমি আবার প্র্যাকটিসে চলে যাই তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমি কি বলছি, যদি সম্বোধন থাকে প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে, তাহলে শুরুতে কি বসবে? অ্যাড্রেসিং। কি বসাইলাম? অ্যাড্রেসিং। আচ্ছা অ্যাড্রেসিং বসানোর পরে সম্বোধনটা যদি ছেলে বোঝায়, ছেলে, তাহলে অবজেক্ট হিসেবে কি বসবে? হিম। আর যদি এখানে আঙ্কেল না থেকে যদি আমি আন্ট লিখতাম, আন্ট, আন্ট অবভিয়াসলি মেয়ে, তাহলে এখানে কি বসতো? হিম না বসে হার বসতো। কি বসতো? হার। তো তোমরা বুঝতেই পারছো যে সম্বোধন থাকলে অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং এর পরে সম্বোধন অনুযায়ী হিম বা হার বসাবো, তারপরে সর্বদা অ্যাজ বসাবো। কি বসাবো? অ্যাজ। সর্বদা মাথায় রাখতে হবে, অ্যাড্রেসিং, হিম বা হার, অ্যাজ। তারপরে এই যে কমা আছে না, কমা দেখো তো, আমি আন্টের পরে এখানে কমা দিছিলাম, বা আঙ্কেল থাকলে এখানে কমা দিছি, এখানেই কমা লিখতে হবে, কমা লিখতে হবে। আচ্ছা তারপরে সেই আগের রুলস অনুযায়ী করতে হবে। দেখো তো আমি তোমাদের আগের রুলস কি পড়াইছিলাম, যে তোমাকে প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে তোমাকে শুরুতেই রেপোর্টেড স্পিচ আগে দেওয়া থাকতেই পারে। দেখো তো, আন্ট ক্যান ইউ হেল্প মি, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? শি সেড টু হিম, সে তাকে বললো। সো এখানে রেপোর্টেড স্পিচটা আগে দেওয়া আছে, কিন্তু আমাকে কার কাজ আগে করতে হবে? আমাকে অবভিয়াসলি রেপোর্টিং ভার্বের কাজটা আগে করতে হবে। সো এটা হচ্ছে রেপোর্টিং ভার্ব। সো আমরা কি লিখতে পারি? শি আস্কড। কেন আস্কড লিখবো? এটা হচ্ছে ইন্টারোগেটিভ নারেশন, হিমের হিম লিখলাম। এবার ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসবে। কেন ইফ বসবে? তোমরা পারো, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ বসে। এবার ইউ কোন পারসন? ইউ হচ্ছে ফার্স্ট, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি অনুযায়ী পাল্টাবে? অবজেক্ট। এখানে অবজেক্ট কি আছে? হিম। তাহলে এখানে কি বসবে? হিমের অবজেক্ট কি বসবে? হি, কেন এটা হচ্ছে সাবজেক্ট। এবার ভার্বের 1 নাম্বার থাকলে 2 নাম্বার বসবে, হেল্পড, হি হেল্পড। তোমরা তো জানো যে আমরা টেন্স ছাড়া নারেশন করছি, ভার্বের 1 নাম্বার থাকলে ভার্বের 2 নাম্বার বসবে, ভার্বের 2 নাম্বার থাকলে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার। আমি রুলসগুলো বারবার রিভিশন তোমাদের দিচ্ছি, তোমরা বাসায় রুলসগুলো রিভিশন দিয়ে নিবা। আচ্ছা দেখো তো, এখানে ভার্বের 1 নাম্বার থাকলে ভার্বের 2 নাম্বার বসাইলাম। আচ্ছা তোমাদের আরেকটা বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে প্যাসেজ নারেশন করার ক্ষেত্রে তোমাদের সর্বদা তোমরা যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তনটা তোমরা খুব মানে গুরুত্ব সহকারে পরিবর্তন করা। পার্সন পরিবর্তন ভুল হয়ে গেলে তোমার মার্কস দিবে না। এবার দেখো তো, মি কোন পার্সন? মি হচ্ছে ফার্স্ট পার্সন। আচ্ছা বলো তো, ফার্স্ট পার্সন কি অনুযায়ী পরিবর্তন হয়? তোমরা সবাই জানো, ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে সাবজেক্ট কি আছে? শি। কিন্তু আমি কি এখানে শি লিখবো? শি লিখবো না। কেন? মি আছে হচ্ছে অবজেক্টিভে, অবজেক্টিভ ফর্মে। সো শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আচ্ছা সো সম্বোধন বুঝালে শুরুতে আমাকে কি বসাতে হবে? অ্যাড্রেসিং। কি বসাতে হবে? সম্বোধন থাকলে আমাকে শুরুতে অ্যাড্রেসিং বসাতে হবে। সম্বোধনটা যদি ছেলে হয়, আন্ট বা আঙ্কেল এই টাইপ, সরি আঙ্কেল বা এই টাইপ, ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড, ছেলে টাইপের কিছু সম্বোধন হয়, তাহলে কি লিখবা? অ্যাড্রেসিং এর পরে অবজেক্ট হিসাবে হিম লিখবা। আর যদি মেয়ে টাইপের কিছু, আন্ট অথবা গার্লস, ডিয়ার ফ্রেন্ড, মানে মেয়ে জাতীয় কিছু, মানে মেয়ে বুঝালে অবজেক্ট হিসাবে হার বসাবা, তারপরে সর্বদা অ্যাজ বসাবা। এখানে কমা আছে, কমা বসালাম। সেম আগের নিয়ম, রিপোর্টিং ভার্বের কাজটা আগে করব, সেম আগের নিয়ম। সো তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। আশা করি তোমরা সম্বোধন থাকলে কিভাবে করতে হয় এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি পরের টপিকে চলে যাই।
আমি সময় বেশি নিচ্ছি, কারণ হচ্ছে আমি বোর্ডে লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা তোমাদের বুঝতে হবে আমার সময়টা বেশি নেওয়ার কারণ কি। আচ্ছা, এখন আমি পরের নিয়মে চলে যাই, সেটা হচ্ছে যদি সম্বোধনটা সম্মানসূচক হয়, স্যার বা ম্যাডাম হয়, তাহলে তোমাকে অবশ্যই রেসপেক্টফুলি লিখতে হবে, রেসপেক্টফুলি। দেখো, সম্বোধনটা যদি সম্মানসূচক কিছু হয়, সম্বোধনটা যদি তোমাকে সম্মানসূচক কিছু হয়, তাহলে তোমাকে অবশ্যই স্যার বা ম্যাডামের পরিবর্তে রেসপেক্টফুলি লিখতে হবে। কি লিখতে হবে? রেসপেক্টফুলি। একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। ধরো, করিম সেড টু রহিম, করিম রহিমকে বলল, স্যার আই হ্যাভ টু গো। দেখো, আমি কি বলছি, সম্বোধন দুই রকম হতে পারে, একটা হচ্ছে আঙ্কেল বা আন্ট দেওয়া থাকতে পারে, বা ডিয়ার ফ্রেন্ড, ওই টাইপের সম্বোধন দেওয়া থাকলে তোমাকে সম্বোধনের পরিবর্তে অ্যাড্রেসিং বসাতে হবে। ওই নিয়ম তো তোমাদের পড়ে ফেলছি। এখন দেখো, সম্বোধনটা যদি সম্মানসূচক কিছু হয়, স্যার বা ম্যাডাম হয়, তাহলে দেখো, স্যার বা ম্যাডাম হলে আমাকে কি লিখতে হবে? রেসপেক্টফুলি। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? করিম, তাহলে করিম লিখলাম। এখন দেখো তো, স্যার, এই যে সম্বোধন স্যার বুঝাইছে না, মনে রাখবা সর্বদা স্যার বা ম্যাডাম থাকলে আমরা সেড টুর কাজটা পরে করব। সেড টুর কাজটা কি করব? পরে করব। আমরা এই যে স্যার থাকলে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলিটা আগে বসাবো। তাহলে এখানে স্যার আছে, আমি কি লিখব? রেসপেক্টফুলি। প্রশ্ন থাকতেই পারে, ভাইয়া আপনি কেন সেড টুর কাজটা আগে করলেন না? স্যার বা ম্যাডাম থাকলে সেড টুর কাজটা আমি রেসপেক্টফুলির পরে করব। প্রশ্ন তোমার থাকতেই পারে, তোমার প্রশ্নের আনসারটা আমি দিয়ে দিচ্ছি। যে তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে করিমের পরে আপনি টোল্ড না লিখে কেন রেসপেক্টফুলি লিখলেন? মাথায় রাখতে হবে, স্যার বা ম্যাডাম দেওয়া থাকলে স্যার বা ম্যাডামের পরিবর্তে প্রথমে করিম থাকলে করিম, রহিম থাকলে রহিম, যা থাকবে তা লিখার পরে স্যার বা ম্যাডামের পরিবর্তে আমি কি লিখবো? রেসপেক্টফুলি। আচ্ছা, এখন দেখো, সেড টুর পরিবর্তে কি লিখতে পারি? টোল্ড। অ্যাসার্টিভ নারেশনে একটা প্রবলেম তোমরা প্রায় করে থাকো যে ভাইয়া সেড টুর পরিবর্তে কি শুধু সেড টু দিলে কোনো প্রবলেম আছে? মনে রাখবা, সেড টুর পরিবর্তে সেড টু দিলেও কোনো প্রবলেম নাই, সেড টুর পরিবর্তে টোল্ড দিলেও কোনো প্রবলেম নাই। বাট সেড টুর পরিবর্তে হয় তুমি সেড টুর পরিবর্তে সেড টু দিবা, না হয় সেড টুর পরিবর্তে টোল্ড দিবা। আচ্ছা, তাহলে এখানে সেড টুর পরিবর্তে কী দিলাম? টোল্ড। আচ্ছা, তার রহিম আছে, রহিম। আচ্ছা, বলো তো এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমি কী দিব? এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমি অবভিয়াসলি দ্যাট দিব। কেন দ্যাট দিব? এটা হচ্ছে অ্যাসার্টিভ নারেশন। তোমরা জানো অ্যাসার্টিভ নারেশন হচ্ছে শুরুতে সাবজেক্ট বসে, তারপর হচ্ছে বার বসে। মাথায় রাখতে হবে এগুলো। আচ্ছা, এখন দেখো তো, স্যারের কাজ তো আমার শেষ। এখন আই কোন পার্সন বলো তো? আই হচ্ছে ফার্স্ট পার্সন। মাথায় রাখতে হবে, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখানে সাবজেক্টকে করিমের পরিবর্তন কি লিখতে পারি? হি। এই হি দ্বারা কাকে বুঝাইছে? করিম বা রহিম। করিমও ছেলে, রহিমও ছেলে। বাট এই হি দ্বারা কাকে বোঝানো হয়েছে তোমার এটা বুঝতে হবে। এই হি দ্বারা করিমকে বোঝানো হয়েছে, সেজন্য আমি কি লিখলাম? কে। আচ্ছা, এবার দেখো তো, তোমাদের পড়াইছিলাম টেন্স আর নারেশন। হ্যাভ হাজ থাকলে কি বসবে? হ্যাভ হাজ থাকলে হ্যাড বসবে। কি বসবে? হ্যাড। দেখো তো এখানে কি আছে? হ্যাভ আছে, তাহলে এখানে কি বসাবো? হ্যাড। তাহলে যা আছে তাই, শেষ। সো স্যার বা ম্যাডাম থাকলে সম্বোধন হিসেবে তোমার কি লিখতে হবে? রেসপেক্টফুলি। দেখো, স্যার বা ম্যাডাম থাকলে তোমাকে কি লিখতে হবে? রেসপেক্টফুলি। করিম আছে, করিম লিখলাম, এই স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখলাম, সেটের পরিবর্তে টোট লিখলাম, রহিম আছে রহিম, তারপর হচ্ছে আগের নিয়মে। সো বুঝতেই পারছো যে তিন নাম্বার নিয়মটা তোমাকে আমি কি 4 নাম্বার রুলসে চলে যাব, প্যাসেজ ন্যারেশনের। দেখো তো এখানে কি দেওয়া আছে? বাই আল্লাহ, বাই গড, বাই জেসাস। মনে রাখবা, বাই আল্লাহ, বাই গড, বাই জেসাস থাকলে তোমাকে শুরুতেই সোয়ারিং বসাতে হবে। সোয়ারিং হচ্ছে আল্লাহর কসম বা আল্লাহর শপথ। সো এখানে বাই আল্লাহ দেওয়া আছে, সেজন্য আমি কি লিখলাম? শুরুতেই সোয়ারিং বসালাম। তারপরে বাই আল্লাহ আছে, বাই আল্লাহ বসালাম। তারপরে এখানে কমা আছে, এখানে কমা লিখলাম। আচ্ছা, তারপরে একটা জিনিস ফলো করতে হবে, তুমি বারবার দেখতে পারছো যে প্যাসেজ নারেশন করার ক্ষেত্রে প্যাসেজ নারেশন করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই রিপোর্টের স্পিচটা আগে দেওয়া আছে। দেখো তো, বাই আল্লাহ, আই ডিড নট ডু দিস, সেড হি। সো তুমি আগের নিয়মে করে ফেলবা, এখানে সাবজেক্ট হি আছে, হি লিখলাম। মনে রাখবা, সেড টুর পরিবর্তে টোল বসাতে পারো, বা সেড টুর পরিবর্তে সেড টু বসাতে পারো। বাট শুধু সেড থাকলে সেখানে কিন্তু সেডই বসাতে হবে, শুধু সেড থাকলে টোল বসানো যাবে না। সো এখানে সেড আছে, সো সেড লিখলাম। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট,
কেন দ্যাট লিখলাম, এটা হচ্ছে অ্যাসার্টিভ ন্যারেশন। তারপর আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেম আগের নিয়ম। এখন আমি 5 নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করব। দেখো তো কি কি আছে। আই লাভ ইউ সেড শি হোল্ডিং হিজ হ্যান্ডস। আচ্ছা, এখানে আমি দেখো তো হোল্ডিং হিজ হ্যান্ডসের নিচে আমি একটা কালো মানে গাঢ় করে একটা দাগ দিছি। কেন দাগ দিছি তুমি দেখো তো। আই লাভ ইউ এটা হচ্ছে রেপোর্টেড স্পিচ, আর সেড শি হোল্ডিং হিজ হ্যান্ডস এটা হচ্ছে রেপোর্টিং ভার্ব। এটা হচ্ছে কি ভার্ব? রেপোর্টিং ভার্ব। আচ্ছা, একটা জিনিস তোমাকে ফলো করতে হবে। দেখো তো এখানে শি হচ্ছে সাবজেক্ট, এখানে শি হচ্ছে কি সাবজেক্ট, আর সেইড হচ্ছে ভার্ব। দেখো তো সেইড হচ্ছে ভার্ব, আর হোল্ডিং হিজ হ্যান্ডস হচ্ছে সাবজেক্ট ভার্বের অতিরিক্ত অংশ। কি? হোল্ডিং হিজ হ্যান্ডস হচ্ছে অতিরিক্ত অংশ, রেপোর্টিং ভার্বের অতিরিক্ত অংশ। মনে রাখতে হবে ন্যারেশন করার ক্ষেত্রে রেপোর্টিং ভার্বের অতিরিক্ত অংশ যেটা দেওয়া থাকবে সেটা আমি আগে নিয়ে আসব। মনে রাখতে হবে ন্যারেশন করার ক্ষেত্রে রেপোর্টিং ভার্বের অতিরিক্ত অংশটা আমি আগে নিয়ে আসব। দেখো তো এখানে সেইড হচ্ছে ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট, এটা তো অবশ্যই অতিরিক্ত অংশ না। এখানে অতিরিক্ত অংশ হচ্ছে হোল্ডিং হিজ হ্যান্ডস। সো দেখো তো অতিরিক্ত অংশটা আমি সামনে নিয়ে আসলাম, হোল্ডিং হিজ হ্যান্ডস, তারপর একটা কমা দিব। কি দিব? অতিরিক্ত অংশটা আগে নেওয়ার পরে আমি একটা কমা দিয়ে দিব, তারপর সেম সে আগের নিয়ম অনুযায়ী করব। সো তোমাকে আবারও বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, যদি রেপোর্টিং ভার্বে কোনো অতিরিক্ত অংশ দেওয়া থাকে আমরা রেপোর্টিং ভার্বের কাজ করার আগে ওই অতিরিক্ত অংশটা আগে নিয়ে আসবো। দেখো তো এখানে শি হচ্ছে সাবজেক্ট, সেইড হচ্ছে ভার্ব, আর হোল্ডিং হিজ হ্যান্ডস হচ্ছে অতিরিক্ত অংশ। সো হোল্ডিং হিজ হ্যান্ডসটা আমি সামনে নিয়ে আসলাম, আর সেম আগের নিয়ম।